আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি তোমার সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ আকিব ইকবাল। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলত কম্পিউটার নেটওয়ার্ক। তো আমরা এই কম্পিউটার নেটওয়ার্কের বিষয়ে কিন্তু আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। সেখানে আমরা এই চ্যাপ্টারের কিছু কিছু যে টপিকগুলো রয়েছিল, যেমন টপোলজি, তারপর নেটওয়ার্কের ব্যাপার, এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আশা করছি তোমরা সেই আলোচনার ভিডিওটা তোমরা দেখেছো এবং তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু এখনো সময় আছে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে পারো। এবং তোমরা যারা আজকে আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করেছো, আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবে। তাহলে তাহলে আমাদের দেওয়া সকল আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং তোমরা যারা দীর্ঘদিন ধরে আমাদের ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য। তো আমাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে যদি তোমাদের একটু হলেও উপকার হয় বা একটু হলেও তোমরা নতুন কিছু শিখতে পারো বা জানতে পারো, তাহলে আমাদের এই যে কষ্টগুলো, সেই কষ্টগুলো সার্থক হয়ে যাবে। তোমাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ, অনুবাদ থেকে ধন্যবাদ যে তোমরা আমাদের ভিডিওগুলো দেখছো এবং শিখতে পারছো। এবং তোমরা যারা আমাদের আগের ভিডিওটি দেখোনি, অর্থাৎ এই যে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের যে ভিডিওটি ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তির, যে দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে যে আমরা একটা ভিডিও বানিয়েছি আগে, সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখে আসবে। কারণ তোমরা হচ্ছে যদি আগের ভিডিওটা না দেখো, তাহলে কিন্তু আজকে যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলোর সাথে কিন্তু ওই টপিকগুলো একটু হলেও রিলেটেড থাকে। তো তোমরা যদি একটু আগের যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো তোমরা যদি দেখে আসো, তাহলে আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেই টপিকগুলো তোমরা ইজিলি ধরতে পারবে এবং বুঝতে পারবে। সেই জন্য তোমরা অবশ্যই একটু আগে ভিডিওটা দেখে আসবে এবং বোঝার চেষ্টা করবে যে আমরা সেখানে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে আশা করছি যে তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। কেমন? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। শুরুতে আমরা যদি একটু চিন্তা করি যে নেটওয়ার্কটা কি। নেটওয়ার্ক কিন্তু আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কিভাবে? এই নেটওয়ার্কের উপর নির্ভর করেই কিন্তু আজকে বিষয়টা চলতেছে বলা যায়। কারণ আমরা যদি নর্মাল চিন্তা করি, এই যে লকডাউন ছিল, এই যে করোনার মহামারীর ভিতরে যখন আমাদের ক্লাসগুলো হতো, তখন কি হতো? তখন হচ্ছে আমাদের অনলাইনের মাধ্যমে আমাদের করা লাগতো। এই অনলাইনের মাধ্যমে যখন ক্লাসগুলো করতাম আমরা, তখন কিভাবে অনলাইন ক্লাসগুলো করতাম? আমরা হয়তো কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনের মাধ্যমে ক্লাসগুলো করতাম। কিন্তু শুধুমাত্র কম্পিউটার, মোবাইল ফোন, ল্যাপটপ থাকলে কি ক্লাসগুলো করা সম্ভব? না। তুমি কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সবই আছে তোমার, কিন্তু তোমার যদি একটা ইন্টারনেট কানেকশন না থাকে, তুমি কিন্তু কোনোটা ক্লাস করতে পারবে না। ঠিক আছে? তোমার একটা ইন্টারনেট কানেকশন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এইসব ক্ষেত্রে। তোমার যদি একটা ইন্টারনেট কানেকশন থাকে, তুমি কিন্তু এই কানেকশনের মাধ্যমে কিন্তু তুমি ক্লাসগুলো জয়েন করতে পারতেছো এবং ক্লাস কিন্তু করতে পারবে। কিন্তু তোমার যদি ইন্টারনেট কানেকশন নাই থাকে, তোমার কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল যাই থাকুক না কেন, তুমি ক্লাসগুলো করতে পারবে না বা করতে তোমার অসুবিধা হবে। এই জন্য তোমার যে কোনো কাজের ক্ষেত্রে, যে অনলাইনের মাধ্যমে কোনো কাজে করার ক্ষেত্রে তোমার কিন্তু ইন্টারনেট প্রয়োজন। তুমি এখন বর্তমানে কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে তুমি ঘরে বসে কিন্তু অন্য অন্য দেশের বিভিন্ন মানুষের তুমি যোগাযোগ করতে পারতেছো, ফেস টু ফেস দেখতে পারতেছো, মানে ভিডিও কলে দেখতে পারতেছো, তাদের সাথে কমিউনিকেশন করতে পারতেছো। এছাড়াও বাংলাদেশে কিন্তু এখন অনেক প্রতিষ্ঠান আছে যারা অনলাইন ভিত্তিক হয়ে গিয়েছে। অর্থাৎ তুমি অনলাইনের মাধ্যমে কোনো কিছু পণ্য অর্ডার করতেছো, তোমার পণ্য আসতেছে, পরে তোমাকে কিন্তু মার্কেটে যে এখন পণ্য অর্ডার দেওয়া লাগতেছে, তুমি কিন্তু ঘরে বসে যে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পণ্য অর্ডার দিচ্ছে এবং যত সময় তোমার পণ্য কিন্তু তোমার বাসায় এসে পড়তেছে। এছাড়াও বিভিন্ন ডাক্তার থাকে যারা বিদেশে বিভিন্ন হসপিটালে জব করে, তুমি যদি তাদের কাছ থেকে তুমি কোনো কিছু বিষয়ে যদি ধারণা নিতে চাও, তাহলে কিন্তু এখন কিন্তু এটা খুব ইজি হয়ে গিয়েছে। তুমি কিন্তু অর্থাৎ নেটওয়ার্কের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে তুমি হচ্ছে ফেস টু ফেস তার সাথে কথা বলতে পারতেছো। এছাড়াও আর অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আমাদের যে যোগাযোগ ব্যবস্থা বা বিভিন্ন কাজ কিন্তু খুব ইজি হয়ে গেছে। এখন কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ অনেক অফিস রয়েছে যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে হচ্ছে কাজগুলো করতেছে। যেমন অনলাইনের মাধ্যমে হচ্ছে তারা বাসায় বসে বসে কিন্তু অফিসের কাজগুলো সম্পন্ন করতে পারতেছে। ঠিক আছে? অর্থাৎ নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে এই কাজটা সম্পন্ন হচ্ছে। তো এই কম্পিউটার নেটওয়ার্ক কিন্তু আমাদের জীবনের সর্বক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে। তো আজকে আমরা মূলত এই
আমাদের আজকে আলোচনার বিষয়ের ভিতরে থাকবে নেটওয়ার্কের ব্যবহার থাকবে, এছাড়া নেটওয়ার্ক রিলেটেড অনেক টপিকগুলো থাকবে। তো আশা করছি যে তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে বসবে, কারণ অনেক সময় আমি অনেক ইম্পর্টেন্ট কথাগুলো বলবো যেগুলো তোমাদের হয়তো নোট করার প্রয়োজন হতে পারে। তো সেই জন্য তোমরা অবশ্যই বই খাতা কলম কাছে নিয়ে বসবে, ঠিক আছে? চলো আজকে আমাদের আলোচনার বিষয়গুলো শুরু করি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্ট 10, নেটওয়ার্কের ব্যবহার। নেটওয়ার্কের ব্যবহার কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। আমরা কিন্তু নর্মাল চলাচলের ক্ষেত্রেও কিন্তু আমরা এই নেটওয়ার্কের ব্যবহারটা করে থাকি। আমরা কিন্তু বর্তমানে যদি বাসাতে বের হই, নর্মাল আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে যদি বাসাতে বেরো হই, আমাদের কম্পিউটার ডেটা, আমাদের মোবাইলের ডেটা কিন্তু সবসময় অন রাখা লাগে। তো বিভিন্ন ক্ষেত্রে ম্যাপ দেখা লাগে, অনেক সময় নেটের মাধ্যমে, অনেক সময় নেটের মাধ্যমে কল আসে বিভিন্ন জায়গা থেকে, নেটের ওগুলো আমাদের রিসিভ করার জন্য আমাদের নেট অন রাখা লাগে। তো এইরকম দৈনন্দিন জীবনে কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের এই নেটের প্রয়োজনটা রয়েছে, অর্থাৎ নেটওয়ার্কের প্রয়োজনটা কিন্তু আমার প্রতি ক্ষেত্রে আমাদের সবারই কম বেশি রয়েছে। তো আমাদের এই নেটওয়ার্কের ব্যবহারটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু খুব বেশি তোমার গুরুত্বপূর্ণ এবং খুব বেশি একটা ভূমিকা পালন করে, ঠিক আছে? তো আজকে আমরা এই দেখি যে নেটওয়ার্কের ব্যবহার নিয়ে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে বইয়ের ভিতরে। মানুষ সামাজিক জীব। আদিকাল থেকে মানুষ নানা ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একসঙ্গে সামাজিকভাবে থাকতে শিখেছে। সমাজে সবার কিছু দায়িত্ব থাকে এবং সবাই মিলে নিজ নিজ দায়িত্ব পালন করতে শিখে। মানুষ কিন্তু সামাজিক জীব, এটা আমরা জানি। আমরা কিন্তু যখন একটা যে এলাকায় থাকি সেই এলাকায় কিন্তু একটা সমাজে পরিণত হয়। সেখানে কিন্তু একটা কল্যাণ সমিতি থাকে, তারপর সেখানে তোমার যে পরিবারগুলো থাকে, যে বাসাগুলো থাকে, সবাই কিন্তু একটা ভালো সম্পর্ক থাকে সবার মধ্যে, সবার সাথেই আনাগোনা হয়, দেখাশোনা হয়, কথাবার্তা হয়। মানুষ কিন্তু একদম আদিকাল থেকে কিন্তু একসাথে থাকতে শিখেছে এবং একসাথে থেকেছে। এই জন্য মানুষ হচ্ছে সামাজিক জীব। সভ্যতার বিকাশের পর সামাজিকভাবে একসঙ্গে থাকার বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। বর্তমানে তথ্য প্রযুক্তিতে যে নেটওয়ার্কের জন্ম হয়েছে সেটিও আমাদের জীবনে একটি নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্কের জন্ম হয়েছে, যে নেটওয়ার্কের যে আমরা ব্যাপারটা দেখি, সেই জন্মটা হয়েছে, সেটা কিন্তু আমাদের জীবনে একটা নতুন রকম পরিবর্তন এনেছে, বা নতুন একটা একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, বা নতুন একটা মাত্রা এনেছে। আমরা অতীতে যে কাজগুলো করতাম নেটওয়ার্ক ব্যবহার করে, সেই একই কাজ অন্যভাবে করতে শিখেছি। নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা। নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা। আমরা নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান করি। সেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা কিন্তু খুব কম সময়ে এবং খুব সহজভাবে যাকে আমরা আমাদের যে তথ্যটা, সে তথ্য যে পাঠাই, মানে যাকে আমরা পাঠাতে চাচ্ছি, আমরা কিন্তু ডিরেক্টলি তার কাছে পাঠিয়ে দিতে পারি খুব কম সময় এবং সূক্ষ্মভাবে। এবং নেটওয়ার্কের মাধ্যমে সম্ভব হয়েছে। আগে একটি তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া অসম্ভব ও কঠিন একটি কাজ ছিল। এখন মুহূর্তের মধ্যে একটি তথ্য শুধু যে নিজের পরিচিতদের মাঝে ছড়িয়ে দিতে পারি তা নয়, সেটি সারা দেশে, এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। শুধু তাই নয়, এক সময় তথ্য ছিল সম্পদের মতো। মনে করো তোমার কাছে ডেটা রয়েছে বা কোনো একটা তথ্য রয়েছে, সেটা কিন্তু একটা সম্পদের মতো ছিল, কারণ তুমি যতক্ষণ পর্যন্ত সেটা অন্য কাউকে পাঠাতে যাচ্ছ, কিন্তু পাঠানো কোনো মানে করো তুমি কোনো একটা তথ্য অন্য আরেকজনকে পাঠাতে চাচ্ছ, অন্য একজনকে জানাতে চাচ্ছ, কিন্তু এই পাঠানো বা এই জানানোর প্রসেসটা কিন্তু এত ইজি ছিল না, এবং একটা কঠিন প্রসেসের মাধ্যমে যেতে হতো। এই জন্য বলা হচ্ছে যে এক সময় তথ্য ছিল হচ্ছে সম্পদের মতো, যার কাছে তথ্য যত বেশি সে তত ক্ষমতাশালী। যার কাছে যত বেশি তথ্য ছিল সে তত ছিল ক্ষমতাশালী, বা যার কাছে যত বেশি জ্ঞান ছিল সে কিন্তু তত বেশি সম্পদশালী, এরকম ধারণা করা হতো। নেটওয়ার্কের কারণে এই ধারণাটা পুরোপুরি পাল্টে গিয়েছে। এখন তথ্য সবার জন্য উন্মুক্ত। এখন তথ্য সবার কাছে উন্মুক্ত, কারণ এখন কিন্তু ইজিলি তোমার কোনো কিছুকে জানার প্রয়োজন হচ্ছে, বা তুমি কোনো কিছু জানতে চাচ্ছ, এবং ইজিলি মোবাইল থেকে তোমার কোনো ওয়েবসাইটের মাধ্যমে, মানে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে ঢুকে যেটা তোমার জানার প্রয়োজন সেটা জাস্ট সার্চ দিলেই কিন্তু তুমি সেই ওয়েবসাইটগুলো পেয়ে যাচ্ছ, বা সেটা রিলেটেড কোনো আর্টিকেল পেয়ে যাচ্ছ। তাহলে এখন কি হচ্ছে, তুমি কিন্তু ঘরে বসেই তোমার কোনো কিছু জানার প্রয়োজন হলে তুমি ইজিলি তুমি সেই তথ্যগুলো পেয়ে যাচ্ছ বা জানতে পারছো। আর এই জন্য বলেছে যে এখন তথ্য সবার জন্য উন্মুক্ত। বিশেষ বিশেষ প্রতিষ্ঠান বিশেষ তথ্যকে নিজের জন্য আলাদাভাবে সংরক্ষণ করে, কিন্তু অন্যান্য
তথ্য এখন সবার জন্য উন্মুক্ত, কিন্তু অন্যান্য তথ্য এখন সবার জন্য উন্মুক্ত। একজন খুব সাধারণ মানুষ আর সবচেয়ে ক্ষমতাশীল মানুষ দুজনেরই পৃথিবীর তথ্য ভান্ডারের সমান অধিকার। একজন খুব সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ এবং খুব সবচেয়ে ক্ষমতাশালী মানুষ দুজনেই কিন্তু এখন পৃথিবীর তথ্য ভান্ডারের সমান অধিকার রয়েছে। কারণ অনেক টাকা পয়সা অধিকারী আবার একদম সাধারণ একটা মানুষ, যে কেউ কিন্তু ইন্টারনেট ব্যবহার করে যে কোনো তথ্য তারা জানতে পারবে এবং সেটা সে ডাউনলোড করতে পারবে বা সেই তথ্যগুলো কালেক্ট করতে পারবে। ঠিক আছে, আগে যেমন ছিল, আগে কোনো তথ্য আদান প্রদান করা কিন্তু খুব ইজি কাজ ছিল না। ঠিক আছে, কিন্তু এখন নেটওয়ার্কের মাধ্যমে যে কেউ যে কোনো ওয়েবসাইটে, যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে ঢুকে কিন্তু যে কোনো তথ্য সে জানতে পারতেছে এবং কোনো টাকা পয়সা ছাড়া ইজিলি। এই জন্য বলেছে যে একজন খুব সাধারণ মানুষ আর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ পৃথিবীর তথ্য ভান্ডারের সমান অধিকার রয়েছে। দুজনেই একই তথ্য ভান্ডার থেকে একই তথ্য সংগ্রহ করতে পারে। দুজনেই যে কোনো একই তথ্য ভান্ডার থেকে কিন্তু যে কোনো রকম তথ্য সে সংগ্রহ করতে পারে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা যদি দেখি, নেটওয়ার্ক দিয়ে তথ্যকে উপস্থাপন করার কারণে সারা পৃথিবীতেই নতুন এক ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে। নেটওয়ার্ক দিয়ে তথ্যকে যখন উপস্থাপন করা হয়, নেটওয়ার্কের মাধ্যমে যখন কোনো তথ্যকে আমরা উপস্থাপন করি, উপস্থাপন করার কারণে সারা পৃথিবীতেই নতুন এক ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে। একসময় যে তথ্যগুলো কাগজে সংরক্ষণ করা হতো, এখন সেই তথ্যগুলো করা হয় ডেটাবেসে সংরক্ষণ। আগে বিভিন্ন অফিসে বিভিন্ন বেতন ভাতা বলা হয় বা বিভিন্ন কর্মচারীর ইনফরমেশন যখন কালেক্ট করা হতো বা লিখে রাখা হতো, সেগুলো কিন্তু লেখা হতো কিসে, একটা ধরো কোনো একটা কাগজে বা কোনো একটা খাতায় মাধ্যমে লিখে রাখা হতো। কিন্তু এখন নেটওয়ার্কের মাধ্যমে আমরা কিন্তু ইজিলি এগুলোকে ডেটাবেসে সংরক্ষণ করতে পারি। ডেটাবেসে সংরক্ষণ করার সুবিধা কি, এটা কিন্তু নষ্ট হবে না এবং এটা কয়েকটা কপি করে বিভিন্ন জায়গায় রেখে দেওয়া সম্ভব। বাট কাগজের মাধ্যমে করলে কিন্তু অনেক সময় কাগজ হারিয়ে যেতে পারে, কাগজ নষ্ট হয়ে যেতে পারে। বা ডেটাবেসে রেখে দিয়ে যদি আমরা রেখে দিই, এটা কিন্তু সিকিউর থাকবে এবং সেফ থাকবে। ঠিক আছে, তুলনামূলক যদি কাগজে লিখি আমরা, আগে সেই তথ্যগুলো কাগজে ঘেঁটে মানুষকে খুঁজে বের করতে হতো এবং কাজটি ছিল নিরানন্দময় এবং সময় সাপেক্ষ। তোমার কোন একজনের ইনফরমেশন লাগবে, তোমার সেটা এখন ইনফরমেশন কালেক্ট করতে হলে তোমাকে অনেকগুলা কাগজের মধ্যে থেকে কাগজটা বাছাই করে সেই বাছাই কাগজটাকে পুরোটা ঘেঁটে নিতে কিন্তু অনেক সময় লাগতো এবং এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং কাজ ছিল না। এবং সেটা কিন্তু করতে গেলে অনেকে বিরক্ত হয়ে যেত অনেক সময়। এত দীর্ঘক্ষণ একটা কাজ করতে যে যদি সেখানে আনন্দ না পাওয়া যায় তাহলে তো সেটা মজা নেই, তাই না? এই জন্যই সেই কাজগুলো ছিল হচ্ছে নিরানন্দময় এবং সময় সাপেক্ষ। এখন কম্পিউটারের আঙ্গুলের টোকায় নেটওয়ার্ক ব্যবহার করে যে কেউ ডেটাবেসে তথ্য রাখতে পারে, প্রয়োজন অনুযায়ী তথ্য ব্যবহার করতে পারে। এখন ইজিলি তুমি যদি কোনো একটা ডেটা তোমার কম্পিউটারে ইনপুট দিয়ে রাখো, কোনো একটা তথ্য কম্পিউটারে ইনপুট দিয়ে রাখো, তুমি কিন্তু ইজিলি, তোমার যদি পরবর্তীতে সেই তথ্য দেখার প্রয়োজন হয়, তুমি কিন্তু ইজিলি কম্পিউটারের মাধ্যমে ঢুকে চেক করে নিতে পারো এবং প্রয়োজনীয় তথ্যগুলো তুমি বের করে নিতে পারো। ঠিক আছে, এটা কিন্তু একদম ইজি। আগের মতো যে কাগজ ঘেটে ঘেটে কোন কাগজে কোন তথ্য ছিল ওইটা বের করো, এই জন্য সবগুলো কাগজ তোমাকে ভালোভাবে ঘেটে ঘেটে বের করতে হতো। কিন্তু এখন কিন্তু ডেটাবেসে ইজিলি তোমার যেটা প্রয়োজন তুমি জাস্ট ঢোকার পরে সাথে তোমার সেটা পেয়ে যাবে এবং ইজিলি তুমি সেই তথ্যটা কালেক্ট করতে পারবে। একসময় যে কাজটি করার জন্য অনেক ধরনের কাগজপত্র, অনেক ধরনের তথ্য রাখার প্রয়োজন হতো, এখন সেটি কোনো শক্তিশালী কম্পিউটার ডেটাবেসে রাখা হয়। কাগজপত্রের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। এর একটি উদাহরণ হচ্ছে বিমানের টিকিট। একসময় বিমানের যাত্রীদের টিকিট হাতে, মনে করো যে টিকিট কেটে টিকিট হাতে রাখতে হতো, কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা আর নাই। আমাদের ইজিলি ঘরে বসে কিন্তু সে টিকিট কালেক্ট করতে পারবে অনলাইনের মাধ্যমে ইজিলি টিকিট বুক করে নিয়ে সে টিকিটটা কালেক্ট করতে পারছে। শুধুমাত্র যে বিমানের ক্ষেত্রে তা না, কিন্তু এখন কিন্তু ট্রেনের ক্ষেত্রে বলো, বাসের ক্ষেত্রে বলো, যে কোনো ক্ষেত্রে কিন্তু এখন অনলাইনের মাধ্যমে কিন্তু টিকিট অর্ডার দেওয়া যায় এবং ইজিলি পরবর্তীতে টিকিটটা কালেক্ট করা যায় বা টিকিটে অর্ডার দেওয়ার পর ওখান থেকে প্রিন্ট করে নিয়ে নেওয়া যায়। আচ্ছা, যেমন এখানে কিন্তু একটা ডেটাবেসের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু সেই টিকিটের ব্যাপারটা কিন্তু এই জায়গাটা একটা দেওয়া হচ্ছে যে প্লেনের টিকিটের সাথে রাখতে হয় না, যে কোনো জায়গায় ই টিকিট ডাউনলোড করে প্রিন্ট করে ফেলা যায়। ঠিক আছে, এটা একটা প্লেনের টিকিট। এখানে কিন্তু টিকিটটা কিন্তু যে কাটা লাগতেছে না, জাস্ট ডাউনলোড করে প্রিন্ট করে নিলেই কিন্তু টিকিটটা হাতে চলে আসতেছে। ঠিক আছে, এই যে এখানে যেমন বলা হচ্ছিল যে যাত্রীদের টিকিট হাতে নিয়ে বিমানে যেতে হতো, এখন সারা পৃথিবীতে ই টিকিটের প্রচলন রয়েছে এবং বিমানে কোনো যাত্রীকে টিকিট হাতে নিয়ে
টিকিট হাতে করে নিতে হয় না। আগে যেমন কিছুদিন আগেও, বেশিদিন না, কিছুদিন আগেও কিন্তু এরকম টিকিট আগে কাটতে যেতে হতো। সেই বিমানবন্দরে যে টিকিট কাটার পর সেই টিকিটটা পরবর্তীতে নিয়ে বিমানের জন্য যেতে হতো। কিন্তু এখন কিন্তু ইজিলি তুমি ঘরে বসে আছো, তুমি সাপোজ যেতে যাচ্ছ কক্সবাজার, তুমি যে কোনো একটা সুনামধন্য এয়ারলাইন্সের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যাবা। ওয়েবসাইটে যাওয়ার পর তুমি হচ্ছে জাস্ট নর্মালি সেই ওয়েবসাইটে তোমার কখন যাবা এবং কোন প্লেনে যাবে সেখান থেকে জাস্ট ইনপুট দিয়ে পেমেন্ট করে দিলেই জাস্ট তোমার টিকিট কনফার্ম, এবং পরবর্তীতে তুমি টিকিটটাকে ডাউনলোড করে প্রিন্ট করে দিলেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে। পরবর্তীতে সেই টিকিট নিয়ে কিন্তু তুমি বিমানে ভ্রমণ করতে পারবে। বিমানের কর্মকর্তারা যাত্রীর পরিচয় থেকে সরাসরি তার টিকিটের তথ্য পেয়ে যান এবং যাত্রীদের বিমান ভ্রমণের ব্যবস্থা করে দেন। এখন কিন্তু বর্তমানে এনআইডির যে নাম্বার থাকে আমাদের, এই এনআইডি নাম্বারের মাধ্যমে কিন্তু আমাদের সকল ইনফরমেশন গুলা ইজিলি কালেক্ট করে ফেলা সম্ভব। এই জন্য আমরা যখন বিমানের টিকিট কাটা হয় সেখানে বিমান কর্মকর্তা কিন্তু যাত্রীর পরিচয়পত্র থেকে সরাসরি তার টিকিটের তথ্যগুলো পেয়ে যান, ঠিক আছে, এবং পরবর্তী সেই যাত্রীরা হচ্ছে ইজিলি বিমান ভ্রমণটা করতে পারে। সেই দিনটি আর বেশি দূরে নয় যখন কাউকে আর নিজের পাসপোর্টটি সাথে নিয়ে ভ্রমণ করতে হবে না। যখন প্রয়োজন হবে তখন তার আঙ্গুলের ছাপ কিংবা চোখের রেটিনা স্ক্যান করে ডেটাবেস থেকে তার সকল তথ্য বের করে নিয়ে আসা হোক। এখন কিন্তু পাসপোর্টটা কিন্তু খুব আধুনিক হয়ে গেছে। আগের যে পাসপোর্ট গুলো ছিল সেখানে কিন্তু নর্মাল ভাবে পাসপোর্টটা দেখিয়ে দেখিয়ে তোমাকে বিভিন্ন জায়গায়, তুমি যে বিদেশে তো তোমাকে পাসপোর্ট সবসময় সাথে রাখা লাগতো। বিভিন্ন প্রয়োজনে কিন্তু অনেক সময় চেক করা লাগতো যে আপনি কোন দেশের নাগরিক বা কোথা থেকে এসেছেন, এই বিভিন্ন কিন্তু প্রবলেম হতো। সেই প্রবলেমগুলো যদি না হয়, এই জন্য কিন্তু অনেক সময় যারা বিদেশে থাকে যাত্রীরা বা বিদেশে যারা দর্শনার্থী যায় ঘোরার জন্য, তাদের কিন্তু সবসময় পাসপোর্টের সাথে রাখা প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে এই জিনিস কিন্তু আর প্রয়োজন হয় না। এখন বর্তমানে হচ্ছে ইজিলি যে আমাদের যে ডিজিটাল পাসপোর্ট এসে পড়েছে বা ই পাসপোর্ট এসে পড়েছে, এর মাধ্যমে কিন্তু একটা সিমের মতো একটা থাকে যেখানে আমাদের সকল তথ্যগুলো থাকে, আমাদের ফিঙ্গারপ্রিন্ট বা বিভিন্ন এই তথ্যগুলো থাকে, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা যখন ভিসা নিয়ে নিব তখন কিন্তু আমাদের এই তথ্যগুলো কিন্তু ওই কান্ট্রিতে চলে যাবে, যার মাধ্যমে কিন্তু আমাদের যে ইনফরমেশন গুলা, সেই ইনফরমেশন গুলা কিন্তু তারা ইজিলি বুঝতে পারতেছে, হ্যাঁ আমরা এই দেশ থেকে আসছি, আমরা ঘোরার জন্য এই কদিন থাকবো, এই ব্যাপারগুলো থাকে। সো এখন কিন্তু তার পাসপোর্ট সবসময় সাথে নিয়ে রাখার প্রয়োজন হয় না, কিন্তু জাস্ট নর্মাল ভাবে ভিসা নেওয়ার পর আমরা কিন্তু ঘুরে আসতে পারবো, এবং আমাদের যে নাম্বারগুলো থাকবে বা আমাদের যে চোখের রেটিনা বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু আমরা ইজিলি আমাদের ইনফরমেশনগুলো তারা পেয়ে যাবে, এবং তারা আমাদের বুঝতে পারবে যে আমরা হচ্ছে বাইরে বিদেশি বা আমরা হচ্ছে বাইরে থেকে এসেছি ঘোরার জন্য, এরকম বিভিন্ন কাজে এসেছি, ঠিক আছে। এরকম তো একদম ইজি। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আঙ্গুলের ছাপ স্ক্যান করা। এই আঙ্গুলের ছাপ স্ক্যান করার পদ্ধতিটা কিন্তু নতুন না, এটা কিন্তু অনেকদিন ধরে, বেশ কিছুদিন ধরে, অনেক দিনই হয়েছে আসলে। কারণ বিভিন্ন অফিসে বা বিভিন্ন স্কুল কলেজের কিন্তু অনেক সময় কখন ঢোকা হচ্ছে, অর্থাৎ তার কখন সে প্রবেশ করতেছে, এটা টাইমিংটা ডেটাবেস রাখার জন্য কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম থাকে। সেখানে কি হয়, প্রবেশ করার সময় ফিঙ্গারপ্রিন্টে দিলে সাথে সাথে ডেটাবেস আপডেট হয়ে যাবে সে কখন প্রবেশ করেছে। আর বের হওয়ার সময় যদি ফিঙ্গারপ্রিন্টে দেয় তাহলে টাইমটাও আপডেট হয়ে যাবে, সে কখন বের হচ্ছে অফিস থেকে বা স্কুল বা কলেজ থেকে, সে কখন বের হচ্ছে, এই টাইমটা হচ্ছে তার ডেটাবেসে থাকে। আবার অনেক সময় অ্যাক্সেস পাওয়ার জন্য কিন্তু অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়, যে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিলে দরজাটা খুলে যাবে এরকম, বা ফিঙ্গারপ্রিন্ট না দিলে দরজা খুলবে না, এরকম কিন্তু অনেক প্রচলন আছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এরকম এখন প্রচলন হয়ে গেছে, এবং এটা খুব সেফ এবং সিকিউর একটা প্রসেস আসলে। যে কেউ ঢুকতে পারবে না, অফিসে প্রবেশ করতে পারবে, তাকে অবশ্যই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাকে প্রমাণ যাচাই বাছাই করতে হবে যে হ্যাঁ সেই অফিসের একজন কর্মকর্তা বা কর্মচারী বা এরকম। তো যদি সে অ্যাক্সেসিবল না পায়, সে প্রবেশ করতে পারবে না। সিম্পলি প্রসেসটা খুব সিম্পলি এবং খুব সিকিউর একটা প্রসেস। আচ্ছা, এরপরে নেটওয়ার্কের অন্যান্য ব্যবহারটি হচ্ছে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সকল প্রয়োজনীয় সফটওয়্যার ভাগাভাগি করে নেওয়ার সুযোগ। এক সময় সকল প্রয়োজনীয় সফটওয়্যার প্রত্যেকটি কম্পিউটারে আলাদাভাবে রাখার প্রয়োজন হতো। আমরা আবার পড়ি যে নেটওয়ার্কের অন্যান্য ব্যবহারটি হচ্ছে কি, তথ্য প্রযুক্তি সংক্রান্ত সকল প্রয়োজনীয় সফটওয়্যার ভাগাভাগি করে নেওয়ার সুযোগ। এক সময় সকল প্রয়োজনীয় সফটওয়্যার প্রত্যেকটি কম্পিউটারে আলাদাভাবে রাখার প্রয়োজন হতো, এখন আর সেটি রাখতে হয় না। একটি মূল কম্পিউটার বা সার্ভার সফটওয়্যার রাখা হয় এবং নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য সব কম্পিউটার সার্ভারে রাখে সেই সফটওয়্যার ব্যবহার করতে পারে বা ডাউনলোড করতে পারে।
অর্থাৎ আগে যখন আমাদের কোনো একটা সফটওয়্যার নামাতে হতো তাহলে আমরা সফটওয়্যার ইনস্টল দেওয়ার প্রয়োজন হতো, তখন কিন্তু আমরা কি করতাম, আমরা হচ্ছে সিডির মাধ্যমে সেই ইনস্টল দিতাম অথবা পেন ড্রাইভের মাধ্যমে আমরা সেই সফটওয়্যারটি নিয়ে আমাদের ইনস্টল দেওয়া লাগতো আমাদের যে যার কম্পিউটারে। কিন্তু এটা কি হতো, এটা আসলে অনেক সময় আমার প্রয়োজন সফটওয়্যার প্রয়োজন, আমাকে সেই 10 কিলোমিটার 20 কিলোমিটার পর দূরে যে আমাকে কোনো দোকানের মাধ্যমে সিডি কিনে এনে বা পেনড্রাইভের মাধ্যমে এনে আমাকে আমার কম্পিউটার সেটা সেট আপ দেওয়ার প্রয়োজন হতো। এটা কিন্তু আসলে সবসময় পসিবল হতো না। কিন্তু বর্তমানে বর্তমানে কিন্তু আর সেটা প্রয়োজন হয় না। আমার কোনো সফটওয়্যার প্রয়োজন, তুমি কিন্তু ইজিলি নেটওয়ার্কের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটে যে সেই সফটওয়্যারটা তুমি কিন্তু ইজিলি নামিয়ে ফেলতে পারছো, এবং এখানে কিন্তু ফ্রি ভাবে এখন নামিয়ে ফেলা সম্ভব যে কোনো সফটওয়্যার। ঠিক আছে, কিছু কিছু পেইড সফটওয়্যার থাকে, বাট বেশিরভাগ সফটওয়্যার যারা ওগুলো কিন্তু ফ্রি থাকে, এবং খুব দরকারি যে সফটওয়্যারগুলো সেগুলো ফ্রি থাকে, সেগুলো কিন্তু আমরা ইজিলি এখন নেটওয়ার্কের মাধ্যমে ডাউনলোড করে ফেলতে পারতেছি। বা সাপোজ ধরো তোমার একটা গেম খেলতে মন যাচ্ছে, এখন তোমার কম্পিউটারে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে কিভাবে করতে হবে গেম? হয়তো তোমাকে পেনড্রাইভের মাধ্যমে তোমার বন্ধু বান্ধবের কাছে আনতে হবে, না সিডি কিনে আনতে হবে, রাইট? কিন্তু এখন এখন কিন্তু ইজিলি তুমি যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে বা গেমের কোনো ওয়েবসাইটের মাধ্যমে ঢুকে তুমি সেই গেমটা ইজিলি নামিয়ে ফেলতে পারতেছো তোমার কম্পিউটারে বা ল্যাপটপে। তাহলে কি হচ্ছে, তোমার কিন্তু কষ্ট করে যে নিয়ে আসার প্রয়োজন হচ্ছে না, বা তোমার কিন্তু ঘরে বসেই তুমি কিন্তু সেই সাথে সাথে কিন্তু সেই গেমটা নামিয়ে ফেলতে পারছো। এরকম শুধু যে গেম তা না, তোমার দরকারি বিভিন্ন সফটওয়্যার থাকে, দরকারি বিভিন্ন অ্যাপস থাকে যেগুলো তোমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয়ে থাকে, সেই প্রয়োজনীয় অ্যাপস গুলো তুমি কিন্তু ইজিলি নামিয়ে ফেলতে পারতেছো কিভাবে? তোমার নেটওয়ার্কের ব্যবহারের মাধ্যমে। নেটওয়ার্ক ছাড়া কিন্তু তুমি এটা নামাতে পারতে না। নেটওয়ার্ক ছাড়া কিন্তু তোমাকে সেই ম্যানুয়াল ভাবে তোমার বন্ধু বাসায় যে পেনড্রাইভের মাধ্যমে কপি করে তারপর তোমাকে বাসায় এসে তোমার পেনড্রাইভের মাধ্যমে সে কম্পিউটারের পেনড্রাইভে ঢুকে তারপর তোমাকে ওই সফটওয়্যারটা বা ওই গেমস তোমাকে ইনস্টল দেওয়ার প্রয়োজন হতো। কিন্তু এখন জিনিসটা খুবই ইজি, যে কোনো ব্রাউজারে ঢুকে ওই গেমের ব্যাপারে সার্চ দিলে অনেক সময় গেমের বিভিন্ন ওয়েবসাইট চলে আসে, যেখান থেকে তুমি গেমটা ইজিলি ডাউনলোড করতে পারবে। তুমি ডাউনলোড করে তুমি পিসিতে ইনস্টল করে তুমি কিন্তু ইজিলি সেই গেমটা খেলতে পারবে। এরকম বিভিন্ন সফটওয়্যার রয়েছে যেগুলো বিভিন্ন দরকারি সফটওয়্যার থাকে, বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়্যার থাকে, যেগুলো কিন্তু ইজিলি বিভিন্ন ওয়েবসাইট থেকে নামিয়ে ইজিলি সেগুলো ব্যবহার করতে পারবে। কাজে ব্যক্তিগতভাবে একজন মানুষ কোনো মূল্যবান সফটওয়্যার না কিনেই বিনামূল্যে বা অত্যন্ত কম মূল্যে সেটি ব্যবহার করতে পারে। যেটা বললাম আগে কিন্তু তোমার যেটা বললাম একটু আগে, যে যে কোনো সফটওয়্যার, যে কোনো কাজের সফটওয়্যার হোক না কেন, তুমি কিন্তু কম্পিউটারে তোমার যদি নেটওয়ার্ক না থাকে তোমাকে কিন্তু সিডি বা পেন ড্রাইভের মাধ্যমে নিয়ে তোমার কম্পিউটারে হচ্ছে সেট আপ দিতে হবে। বাট এখন কিন্তু ইজিলি নেটওয়ার্কের মাধ্যমে তুমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তোমার ওয়েবসাইটের মাধ্যমে তোমার কম্পিউটারে ডাউনলোড করে তোমার কম্পিউটারে তোমার সেই কাঙ্ক্ষিত সফটওয়্যার বা গেমটা তুমি কিন্তু ইনস্টল করে খেলতে পারবে, ঠিক আছে, বা ব্যবহার করতে পারবে। শুধু যে একটি সফটওয়্যার ব্যবহার করতে পারা যায় তা নয়, একজন মানুষ তার ব্যক্তিগত সবকিছু নিজের কম্পিউটারে না রেখে অন্য কোথাও রেখে দিতে পারে। যেমন আমরা কিন্তু যদি নর্মাল এক্সাম্পল দিই, আমাদের কিন্তু এখন গুগল যে ড্রাইভ থাকে সেই ড্রাইভে কিন্তু আমরা আমাদের ছবি বলো বা যেগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস কিন্তু আমরা গুগল ড্রাইভে অ্যাবজর্ব করে রাখতে পারি বা গুগল ড্রাইভে রেখে দিতে পারি। এবং গুগল ড্রাইভে কিন্তু ইজিলি তোমার অ্যাকাউন্টের উপর 15 জিবি কিন্তু ফ্রি থাকে। সো তুমি এই 15 জিবি থেকে তোমার এই বিভিন্ন ডকুমেন্টস গুলো বা ইম্পর্টেন্ট ফাইলগুলো তুমি কিন্তু রেখে দিতে পারো, এবং এটা সেফ এবং সিকিউর। ঠিক আছে, যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটি ব্যবহার করতে পারো সেরকম ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ তুমি যদি তোমার ড্রাইভ রেখে দাও, তুমি কিন্তু ধরো তুমি তোমার বাসা থেকে ড্রাইভ রেখে তুমি গেলা হচ্ছে তুমি সাপোজ থাকো ঢাকায়, তুমি চলে গেলে চট্টগ্রাম। এখন তুমি চট্টগ্রাম যে তোমার সেই ফাইলগুলো দেখার প্রয়োজন হয়েছে, তুমি কি করবে, নর্মালি তোমার যে কোনো কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে তোমার তোমার জিমেলে লগ ইন করে দেন ড্রাইভে যে তোমার হচ্ছে সেই ফাইলগুলো হচ্ছে তুমি ইজিলি পাচ্ছ, এবং সেখান থেকে তুমি সেই ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবে, এবং তোমার যেগুলো ব্যবহার করার প্রয়োজন হবে তুমি সেগুলো ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবে। এরকম একটা জনপ্রিয় সেবার নাম হচ্ছে ড্রপবক্স। ড্রপবক্স কিন্তু এরকম একটা ডেটাবেস সিস্টেম যেখানে তুমি কিন্তু তোমার তথ্যগুলো রেখে দিতে পারো বা অ্যাবজর্ব করে বা রেখে দিতে পারো, যেগুলো তোমার পরে তুমি ব্যবহার করতে চাইলে তুমি কিন্তু জাস্ট লগ ইন করে তুমি সেগুলো ব্যবহার করতে পারবে। এবং এই বইটিও ড্রপবক্সটি ব্যবহার করে লেখা হয়েছে। আমাদের যে এই যে তোমরা যে অষ্টম শ্রেণীর যে বইটা পড়তেছো, তোমাদের এই বইটাও কিন্তু একটা ড্রপবক্সের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ড্রপবক্সে কিন্তু এটা মেইন ফাইলগুলো কিন্তু ড্রপবক্সে অ্যাবজর্ব করে রাখা হচ্ছে, বা ড্রপবক্সে কিন্তু এটা রাখা হচ্ছে যাতে পরবর্তী যে কোনো প্রয়োজনে এটা ব্যবহার করা যেতে পারে। এটা আমি দেখতে পাচ্ছি ড্রপবক্সে একটা
হোম পেজের ছবি দেওয়া আছে, এখানে কিন্তু সাইন ইন অপশন রয়েছে। সাইন ইনের মাধ্যমে তুমি কিন্তু তোমার ড্রপবক্স অ্যাকাউন্টে যেতে পারবে। আবার কিন্তু এখানে রয়েছে তোমার, তুমি যদি পাসওয়ার্ডটা ভুলে যাও তাহলে কিন্তু এখান থেকে তুমি ফরগেট পাসওয়ার্ড দিয়ে তুমি তোমার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আবার রিসেট দিতে পারো। আবার তুমি যদি চাও যে তোমার পাসওয়ার্ড সব সময় থাকবে, এখানে তুমি রিমেম্বার বি দিলে তোমার পাসওয়ার্ড দিলে একবার লগইন দিলে সেই লগইনটা থাকবে, রিমুভ হয়ে যাবে না। ঠিক আছে, তো যখন ঢুকতে পড়ে যাবে জাস্ট এক ক্লিকে তুমি ঢুকে যেতে পারবে। এটা ছিল ড্রপবক্স। এরপর আমরা পার্ট 11, যেটা পার্ট 11তে আমরা নেটওয়ার্কের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো দেখি আমরা এখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সম্পদ ভাগাভাগি করে নেওয়ার সুযোগটি ধীরে ধীরে একটি নতুন ধারণা জন্ম দিয়েছে। নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সম্পদ ভাগাভাগি করে নেওয়ার সুযোগটি ধীরে ধীরে নতুন একটি ধারণার জন্ম দিয়েছে। সাধারণভাবে এটিকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। সাধারণভাবে এটাকে কি বলা হয়? ক্লাউড কম্পিউটিং। তথ্য প্রযুক্তির নানা ধরনের সেবা পাওয়ার জন্য একটি প্রতিষ্ঠানকে সবসময় নানা ধরনের যন্ত্রপাতি যেমন হার্ডওয়্যার, সার্ভার ইত্যাদি কিনতে হয়। তোমার যদি কোনো একটা প্রতিষ্ঠান তুমি চালাও বা কোনো কোম্পানি তুমি যদি জব করো, তোমাকে কিন্তু সেই কোম্পানিতে কিন্তু যে সফটওয়্যারগুলো থাকে বা যে বিভিন্ন রকমের হার্ডওয়্যারগুলো কিন্তু থাকে, সেই হার্ডওয়্যারগুলো কিন্তু সবসময় বিভিন্ন রকম তথ্য সেখানে বিভিন্নভাবে সার্ভারের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়, বিভিন্ন তথ্য অ্যাবজর্ব করা হয়। ঠিক আছে, এখানে কিন্তু এগুলো করার জন্য বিভিন্ন রকম যন্ত্রপাতি ব্যবহার করা হয়। সেগুলো ঠিকভাবে রাখার জন্য দক্ষ মানুষ নিয়োগ দিতে হয়। এই যে হার্ডওয়্যার, এই যে সার্ভারগুলো ঠিকভাবে মেনটেন করার জন্য বা ঠিকভাবে চলতেছে কিনা এগুলাকে দেখভাল করার জন্য কিন্তু খুব দক্ষ মানুষের প্রয়োজন হয়, দক্ষ মানুষ নিয়োগ দিতে হয়। সেই যন্ত্রপাতি বা সার্ভারে ব্যবহার করার জন্য মূল্যবান এবং জটিল সফটওয়্যার কিনতে হয়। এই সার্ভারগুলো বা এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করার জন্য কিন্তু খুব মূল্যবান এবং জটিল সফটওয়্যার কিনতে হয়। মনে করো যে সফটওয়্যারগুলো ফ্রি না, এগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হয়, এবং এগুলো কিন্তু খুব হাই, মনে করো অনেক অ্যাডভান্স সফটওয়্যার, যেগুলোর মাধ্যমে কিন্তু অনেক বড় বড় কাজগুলো কিন্তু ইজিলি করে ফেলা যায়। তাহলে প্রতিষ্ঠানটি তথ্য প্রযুক্তি থেকে সঠিক সেবা পেতে পারে। যদি এরকম মনে করো এরকম দামি দামি সফটওয়্যার গুলা বা ভালো ভালো সফটওয়্যার গুলো যদি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু সেই কোম্পানি একটা ভালো রেজাল্ট আনতে পারবে, এবং যার মাধ্যমে কিন্তু কাস্টমার ভালো ভালো কাস্টমার বা ভালো ভালো কাজগুলো করতে পারবে। অনেক সময় একটি সেবার প্রয়োজন হয় খুব সাময়িক, এবং সেই সাময়িক সেবার জন্য প্রতিষ্ঠানটিকে অনেক খরচ সাপেক্ষে একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। অনেক সময় কিছু কাজগুলো অনেক ছোট কাজ থাকে, অনেক সময় বড় কাজ থাকে। যে ছোট কাজ হয় সেই ছোট কাজের সময় জন্য কিন্তু অনেক সময় কোম্পানিকে অনেক বড় অ্যামাউন্টের অনেক বড় অ্যামাউন্ট খরচ করতে হয় বা অনেক টাকা খরচ করতে হয়। সেই খরচগুলো এবং যে প্রসেস, সেই প্রসেসটা কিন্তু ছোট থাকে না, কঠিন থাকে। ঠিক আছে, সেই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হয়। শুধু তাই নয়, তথ্য প্রযুক্তি সংক্রান্ত যন্ত্রপাতি এত দ্রুত উন্নত হচ্ছে যে অনেক অর্থ দিয়েও নানা ধরনের যন্ত্রপাতি কেনার কয়েক বছরের মধ্যে দেখা যায় তার আর্থিক মূল্য কমে প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় হয় যে অনেক রকম হার্ডওয়্যার সফটওয়্যার অনেক টাকা দিয়ে কেনার পরেও সেগুলো অনেক সময় লং লাস্টিং হয় না, অর্থাৎ কিছুদিন পর পর ডিস্টার্ব দেয় বা সমস্যা হয়। এর ফলে কি হয়, কোম্পানিটা কিন্তু লস হয়। আর কোম্পানি যে টাকা দিয়ে কিনেছে সেই টাকা দিয়ে যদি সেই 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 মূল্যটা যদি আদায় না হয় ওই হার্ডওয়্যার বা সফটওয়্যার মাধ্যমে, তাহলে কিন্তু কম্পিউটারটা লস। ঠিক আছে, এরকম হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি প্রয়োজন হয় বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের বড় বা ছোট বিভিন্ন কাজ করার জন্য। তারপর দেখি আমরা এই ধরনের পরিস্থিতির কারণে তথ্য প্রযুক্তি জগতে ক্লাউড কম্পিউটিং নামে একটি নতুন ধারণা সেবা জন্ম নিয়েছে। এর পেছনে ধারণাটি খুবই সহজ। যে কোনো ব্যবহারকারী বা যে কোনো প্রতিষ্ঠান নেটওয়ার্ক ব্যবহার করে কম্পিউটারের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে যে কোনো ধরনের সেবা গ্রহণ করতে পারে। অর্থাৎ এখন কিন্তু এই যে যে হাই কোয়ালিটির বা হাই লেভেলের যে হার্ডওয়্যার বা সফটওয়্যারগুলো থাকে, সেগুলো মেনটেন করার জন্য কিন্তু অনেক দক্ষ লোকজনের প্রয়োজন হয় বা দক্ষ জনবলের প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় হয় কি, সেগুলোর জন্য আর কি আমাদের যে দক্ষ জনবল সেগুলো না তাদেরকে আনার জন্য বা কাজগুলো করার জন্য কিন্তু অনেক হাই কস্ট চলে আসে। কিন্তু এই ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কিন্তু ঘরে বসে অফিসে যে এক অফিস থেকে আরেক অফিসে বসে কিন্তু একজন লোক সেই কম্পিউটারে কাজগুলো করে ফেলতে পারতেছে, আর সেই কম্পিউটার বা সেই হার্ডওয়্যার সফটওয়্যারের যে ইস্যুগুলো থাকবে সেই ইস্যুগুলো কিন্তু সে চেক করে দিতে পারতেছে। এগুলো হচ্ছে মূলত ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কিন্তু সম্ভব হচ্ছে। এক্ষেত্রে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তার জন্য সবকিছুই করে দেবে। ব্যবহারকারীর প্রয়োজনটি সাময়িক হলে সে সাময়িকভাবে এটি ব্যবহার করবে, এবং
যতটুকু সেবা গ্রহণ করবে ঠিক ততটুকু সেবার জন্য সে মূল্য দিবে। অর্থাৎ যতটুকু সময়ের জন্য সেই সেবাটা গ্রহণ করা হচ্ছে বা যতটুকু টাইমের জন্য সেই সেবাটা নেওয়া হচ্ছে, শুধুমাত্র সেই সময়টুকুর জন্য হচ্ছে তাকে পেমেন্টটা করতে হবে, এবং শুধু সেই সময়ের জন্য আর কি সে যে কাজটা করবে তার সেই ততটুকু সময়ের জন্য এবং ততটুকু কাজের জন্য মূল্যটা পাবে। এই ধারণাটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং পৃথিবীতে ক্লাউড কম্পিউটিং এর প্রচলন ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। তোমরা কিংবা আমাদের পরিচিত কেউ যদি হটমেইল, ইয়াহু বা জিমেল ব্যবহার করো, কোনো ইমেইল পাঠিয়ে থাকো, তাহলে সেটা ক্লাউড কম্পিউটিং ব্যবহার করা হয়েছে। কিংবা তুমি যদি বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকাতে কোনো বাংলা তথ্য খুঁজে দেখো, তাহলে সেটিও ক্লাউড কম্পিউটিং ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, মূলত এখন সব প্রসেসটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে করে ফেলা হচ্ছে। আমি এখানে দেখতে পাচ্ছি একটা স্কাইপের একটা দেখতে পাচ্ছি, নেটওয়ার্ক ব্যবহার করে কথা শোনার সাথে সাথে ছবি দেখা যায়। এটা কিন্তু স্কাইপ কিন্তু অনেক আগে থেকে রয়েছে। এখানে কিন্তু ইজিলি তুমি এক দেশের থেকে আরেক দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছো এবং ইজিলি তথ্য আদান প্রদান করতে পারতেছো। আগে তো আমাদের কম্পিউটারের মাধ্যমে রেজিস্টার করতে হতো, এখন কিন্তু মোবাইল বলো, ল্যাপটপ বলো, মোবাইলের মাধ্যমে ইজি যে কোনো জায়গায় পৌঁছে তুমি কিন্তু এই কাজটা করতে পারছো। এখন কিন্তু প্রযুক্তি কিন্তু আরো আপডেট হয়েছে, অনেক নতুন নতুন প্রযুক্তি এসেছে, নতুন নতুন ভ্যারিয়েশন এসেছে, যার মাধ্যমে যে কোনো জায়গায় বসে যে কোনো অবস্থায় তুমি তথ্য আদান প্রদান করতে পারবে। ঠিক আছে, নেটওয়ার্ক ব্যবহার করে সারা পৃথিবীতেই সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষ এক ধরনের যোগাযোগ শুরু হয়েছে। সামাজিক নেটওয়ার্কে একে অন্যের সাথে ছবি, ভিডিও বা তথ্য বিনিময় করে ইমেল পাঠাতে বা গ্রহণ করতে পারে বা মেসেজ দেওয়া নেওয়া করতে পারে। নেটওয়ার্কের মাধ্যমে যেটা বলেছিলাম যে নেটওয়ার্কের মাধ্যমে ফর্মালি ওয়েতে আমরা যে জিমেল বিভিন্ন মেইলের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতে পারি, বা এখন বর্তমানে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে, এই সাইটগুলোর মাধ্যমে কিন্তু আমরা ইজিলি তথ্য আদান প্রদান করতে পারি বা ভিডিও কল দিতে পারি, অডিও কল দিতে পারি, আমাদের প্রয়োজনীয় ছবি, ডকুমেন্টস কিন্তু আমরা শেয়ার করতে পারি। এগুলো কিন্তু এখন খুব ইজি এবং খুব কম সময়ের ভিতরে এগুলো করে ফেলা যায়। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কের মধ্যে রয়েছে ফেসবুক ও টুইটার। এছাড়াও কিন্তু রয়েছে ইনস্টাগ্রাম বলো, হোয়াটসঅ্যাপ বলো, এরকম বিভিন্ন কিন্তু সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলো রয়েছে, যার মাধ্যমে কিন্তু ইজি তথ্য আদান প্রদান করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু পিপিলিকা কিন্তু একটা বাংলা সার্চ ইঞ্জিন। এই বাংলা সার্চ ইঞ্জিনের মাধ্যমে কিন্তু তোমরা ইজিলি বিভিন্ন তোমাদের দরকারি যদি কোনো ডেটা দরকার হয়, তথ্য দরকার হয় বা কোনো আর্টিকেল দরকার হয়, তোমাকে ইজিলি সার্চ করে তোমাকে কিন্তু পেয়ে যেতে পারবে। পিপিলিকা কিন্তু গুগলের মতো, গুগল বলো, ইয়াহু বলো, এগুলোর মতোই কিন্তু সার্চ ইঞ্জিন, যার মাধ্যমে আমরা ইজিলি যে কোনো তথ্য আমরা বা যে কোনো ওয়েবসাইট আমরা সার্চ দিয়ে পেয়ে যেতে পারি। আচ্ছা, নেটওয়ার্ক ব্যবহার করে আজকাল টেলিফোন করা যায়। আজকে কিন্তু নেট ওই যেটা বললাম যে তোমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তোমরা ইজিলি কল করতে পারতেছো, অডিও কল করতে পারতেছো, ভিডিও কল করতে পারতেছো। ঠিক আছে, সো নেটওয়ার্ক ব্যবহার করে আজকাল টেলিফোন করা যায়। টেলিফোনে শুধু যে কণ্ঠস্বর শোনা যায় তা নয়, আমরা যার সাথে যোগাযোগ করছি তাকেও আমরা দেখতে পারি, অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমরা তাকেও দেখতে পারি। অফিসের কাজে ফাইল দেওয়া নেওয়া করতে হয়, সেগুলো প্রক্রিয়া করতে হয়। নেটওয়ার্ক ব্যবহার করে এখন এই ফাইল প্রক্রিয়া করার কাজগুলো অনেক দক্ষতার সাথে করা যায়। আগে একটা ফাইল পাঠাতে হলে কিন্তু পাঠাতে হতো, কিন্তু এখন বর্তমানে কিন্তু ইজিলি মেইলের মাধ্যমে তো পাঠানো যায়। এছাড়াও কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু বিভিন্ন সময় ডকুমেন্টস গুলো কিন্তু শেয়ার করা যায়। মানুষের বিনোদনের জন্য নেটওয়ার্ক ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি সিনেমা দেখার জন্য মানুষকে সিনেমা হলে যেতে হতো কিংবা সিডি কিনে দেখতে হতো। আগে এটা কিন্তু খুব বেশি দিন আগেও না, আগেও কিন্তু আমাদের কোনো একটা মুভি দেখতে মন চাইলে বা কোনো একটা ভিডিও দেখতে মন চাইলে কিন্তু আমাদের সিডি কিনে এনে দেখতে হতো, বা সিনেমা দেখতে হলে আমাদের সিনেমা হলে যে কিন্তু সিনেমা দেখতে হতো। কিন্তু এখন কিন্তু আর সিডি কিনে বা সিনেমা হলে যে দেখার প্রয়োজন হয় না। এখন সরাসরি নেটওয়ার্ক ব্যবহার করে একজন দর্শক সিনেমাটি ডাউনলোড করে দেখে নিতে পারে। নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু এখন ইজিলি আমরা একটা মুভি দেখতে চাইলে আমরা ডাউনলোড করে দেখে নিতে পারি। অনেক সময় আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা মুভিগুলো দেখতে পারি। নেটওয়ার্ক ব্যবহার করে বিনোদনের জগতে নতুন একটি মাত্রা যুক্ত হয়েছে। আমরা যেগুলো নর্মাল গান শুনতে চাইলে বা কোনো ভিডিও দেখতে চাইলে আমরা কিন্তু ইজিলি নেটওয়ার্কে আমরা কিন্তু ইজিলি কোনো ওয়েবসাইটে সার্চ দিলে আমরা দেখতে পাচ্ছি। এবং সব থেকে ইজি প্ল্যাটফর্ম হচ্ছে এখন যেগুলো ভিডিও দেখার জন্য ইউটিউব। তোমরা যে আমাদের যে ভিডিওটি দেখছো এখন, এটাও কিন্তু ইউটিউবের মাধ্যমে দেখছো। তো এইটা কিন্তু এখন নেটওয়ার্কের মাধ্যমে এই বিনোদন জগৎটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে, অনেক শিক্ষণীয় হয়েছে। তোমরা কিন্তু ইউটিউবের মাধ্যমে যে আমাদের ভিডিওগুলো দেখছো তোমরা কিন্তু শিখতে পারছো।
ঠিক আছে। অনেক সময় তোমাদের যদি বোর হয়ে যায় তোমাদের সিনেমা দেখতে পারবা, কার্টুন দেখতে পারবা, বা যে কোনো কিছু, গান শুনতে চাইলে গান শুনতে পারবা, দেখতে পারবা। এগুলো কিন্তু ইউটিউবের মাধ্যমে, নেটওয়ার্কের ব্যবহারের মাধ্যমে খুব ইজি হয়ে গিয়েছে। রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা এমনকি যুদ্ধ বিগ্রহেও নেটওয়ার্ক ব্যবহৃত হয়। নতুন পৃথিবীতে সম্পদ হচ্ছে তথ্য। যে যত দক্ষতার সাথে তথ্য ব্যবহার করতে পারবে নতুন পৃথিবীতে, সেই হবে তত বেশি শক্তিশালী। আর তথ্য ব্যবহার করার জন্য দরকার শক্তিশালী নেটওয়ার্ক। তথ্য ব্যবহার করার জন্য কি প্রয়োজন? তথ্য ব্যবহার করার জন্য প্রয়োজন হচ্ছে শক্তিশালী নেটওয়ার্ক। তাই ভবিষ্যতে আমরা নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতির ব্যবহার দেখব, যে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যত বেশি দিন যাবে তথ্য প্রযুক্তি তত বেশি আপগ্রেড হবে, এবং আপগ্রেড হওয়ার মাধ্যমে আমরা কিন্তু আরো নতুন নতুন আপডেট প্রযুক্তি পাবো, নতুন নতুন বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবো। আজকে আমাদের ক্লাসটি এই পর্যন্তই। আশা করছি তোমরা আমাদের ক্লাসটি আজকে যে টপিকগুলো আমরা আলোচনা করেছিলাম সেই টপিকগুলো সকলে বুঝতে পেরেছো এবং তোমাদের কোনো অসুবিধা নেই। তারপর যদি তোমাদের কারো কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে যে তোমাদের কার কোথাও অসুবিধা হচ্ছে। আমরা পরবর্তীতে তোমাদের এই সকল কমেন্টগুলোর ভিত্তিতে একটা আমাদের ভিডিও বানাবো, সেখানে আমরা তোমাদের সকল সমস্যাগুলো সলিউশন দিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। এবং তোমরা যে আজকে নতুন আমাদের ভিডিওটি দেখছো, যারা প্রথম আমাদের চ্যানেলটি ভিজিট করেছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে। তাহলে আমাদের দেওয়া সকল আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং আমাদের আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাহলে তারাও আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবে। এবং অবশ্যই তোমরা কিন্তু তাদেরকেও বলবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং যে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা প্রেস করে দিতে, তাহলে তারাও আমাদের ভিডিওগুলো দেখে সবার আগে পেয়ে যাবে। এবং তোমাদের কিন্তু রেগুলার হচ্ছে আইসিটি পড়তে হবে। তোমরা অনেকে আছে যারা আইসিটি থেকে খুব একটা অনেক সময় গুরুত্ব দাও না, কারণ মনে করো যে আইসিটি একদিন আগে পড়লেই হয়ে যায়, পরীক্ষার একদিন আগে। আসলে তা না, এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে যেগুলো কিন্তু তোমাদের শুধু পরীক্ষা কাজে লাগবে তা না, এটা তোমাদের দৈনন্দিন জীবনে কিন্তু খুব কাজে লাগবে বিভিন্ন ক্ষেত্রে। তো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে যেদিন যে পড়াটা হবে সেই পড়াটা অবশ্যই প্রতিদিন পড়ে ফেলবে, তাহলে তোমাদের আর প্রবলেম হবে না এবং তোমরা ইজিলি একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং আমরা অবশ্যই এখন যেহেতু করোনা মহামারী চলছে, করোনা যদিও সব লকডাউন উঠে দিচ্ছে, আমাদের স্কুল ওপেন হয়ে গিয়েছে, তাও তোমরা চেষ্টা করবে সবসময় মাস্ক এবং স্যানিটাইজার রাখার এবং সবসময় ডিস্টেন্স মেনটেন করে চলবে, যাতে তুমি এবং তোমার পরিবার সবাই সুস্থ থাকতে পারবে। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও আসা এক পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথে থাকো। আল্লাহ হাফিজ।